আমন্ত্রণ রাতের বাংলাদেশে আর শুরুতেই জানাবো শিরোনাম। কিছুক্ষণ পর রাউন্ড 32 ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। বাংলাদেশের সেলেসাওদের অকুণ্ঠ সমর্থন সহজ করেছে দুই দেশের সম্পর্ককে, বললেন রাষ্ট্রদূত। জাপান আজ আমাদের চাপে রাখার চেষ্টা করবে, কিন্তু আমরাও ভালো করছি ক্রমান্বয়ে। এটা কঠিন ম্যাচ হবে, কিন্তু ব্রাজিল জিতবে। সংসদে স্থিরকৃত আকারে অর্থবিল 2026 পাশ হলো। মূল্যস্ফীতি থেকে স্বস্তি দিতে করমুক্ত আয় সীমা বাড়িয়ে অর্থবিল পাশ। বন্টননামা দলিল ও মিউটেশনে লাগবে না টিআইএন। জনকল্যাণে অর্থনীতিতে শৃঙ্খলা ফেরানোই লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। অপচয় লুটপাট বন্ধে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থবছর নির্ধারণের প্রস্তাব। বিরোধী দলীয় নেতার দাবি, পাচার হওয়া অর্থ ফেরানোর রোডম্যাপ নেই বাজেটে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হবে, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার। পুরনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা। আমানতকারীদের স্বার্থ সুরক্ষার ব্যবস্থা করছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। চলতি মৌসুমে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 5 জনের মৃত্যুর খবর। হাম উপসর্গে প্রাণ গেল আরও 4 শিশুর। কুড়িগ্রামে দুধকুমার নদের তীরবর্তী এলাকা প্লাবিত। 2 উপজেলার প্রায় 10,000 মানুষ পানিবন্দী। লালমনিরহাটের রংপুরে ডুবেছে তিস্তা পাড়ের নিচু এলাকা। পানি প্রচুর পরিমাণ বাড়তেছে বৃষ্টির কারণে। বাড়িঘর মনে করেন বর্তমান তলার মতো, গরু ছাগল মুরগি হাঁস আর জমিতে আবাসের সব শেষ। 21 পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া। কাল কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের শ্রদ্ধা, জানাজা শেষে বনানীতে দাফন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। যে কোনো স্ন্যাক্স টাইমে সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ নকআউট মিশন শুরু করছে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে রাত 11টায়। অপরিবর্তিত একাদশ নিয়ে কৌশল সাজাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। জাপানের বিপক্ষে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার 5 ম্যাচ খেলে গোল করেছেন 9। তারপরও নকআউটের প্রথম লড়াইয়ে জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না সেলেসাওদের সর্বোচ্চ এই গোলদাতা। ব্লু সামুরাইদের হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিতের মিশন সেলেসাওদের। বিপরীতে ব্রাজিলকে টপকে নকআউটের বাধা পেরোতে চায় এশিয়ার পরাশক্তিরা। যেমনটা জানাচ্ছিলাম যে আজকে একটু পরেই ম্যাচ, সেই ম্যাচের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। ম্যাচ ভেন্যু হিউস্টনে আছেন সহকর্মী মুসনে বিন তারেক। সরাসরি যাচ্ছি তার কাছে। তারেক, নকআউটের স্নায়ুযুদ্ধ, আপনি ভেন্যুতে সেই রোমাঞ্চ কেমন দেখছেন? ভক্তদের প্রেডিকশনই বা কি, কারা জিতবে আজকের ম্যাচ? দেবাশিস, আর কিছুক্ষণ পর ম্যাচটা শুরু হচ্ছে। ব্রাজিল জাপান তারা মুখোমুখি হবে। আমার পেছনে হিউস্টন এনার্জি স্টেডিয়াম বলে, এবং দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ব্রাজিলিয়ান সমর্থক। এবং জাপানের বিপক্ষে ম্যাচ, জাপানের সমর্থক আমরা অনেক দেখেছি, কিন্তু মনে হচ্ছে যে ব্রাজিলের সমর্থকের সংখ্যাটা অনেক বেশি।
এবং সেটা হওয়ারই কথা। তারা হেক্সা মিশনে তারা আজকে লড়বে জাপানের বিপক্ষে। এবং আমরা এখানে ব্রাজিলিয়ান সমর্থকদের সঙ্গে কথা বলছিলাম, তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছিলাম। খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তারা জাপানকে বেশ সমীহ করছে, এবং যারা ফুটবল একটু ভালো বোঝে এবং ফুটবল নিয়ে যাদের তারা কিন্তু বলছেন যে হ্যাঁ, ম্যাচটা কম্পিটিটিভ হবে, কিন্তু আমরা দিন শেষে জিতবো। সেটা 2-0 হতে পারে, 3-1 হতে পারে, যে যার মতো করে প্রেডিকশন দিচ্ছেন। এবং যেটি আরেকটা বিষয় দর্শকদের জন্য বলতে চাই, বাংলাদেশে খুব স্বাভাবিক ব্রাজিল মানে হচ্ছে এই মুহূর্তে নেইমারের একটা ক্রেজ আছে, এবং সেটা অনেক বেশি। কিন্তু এখানে ব্রাজিলিয়ান সমর্থকদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা কিন্তু সবাই এক বাক্যে বলছিলেন যে ভিনি ভিনি ভিনি, মানে ভিনিসিয়াস জুনিয়র, তিনিও এই ম্যাচে ত্রাতা হবেন এমনটাই বিশ্বাস করেন ব্রাজিলিয়ান সমর্থকরা। এবং নেইমারের নামটা কিন্তু খুব কম আসছে, এবং যেটা দেখছি যে একটু যারা বয়স তারা কিন্তু হয়তো বলছে যে হ্যাঁ, নেইমার সুযোগ পেলে নেইমার ভালো করবে, নেইমারে তারা ভরসাটা রাখছেন। এবং জাপানি সমর্থকরা যারা আসছেন তারাও কিন্তু, তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারাও বেশ আত্মবিশ্বাসী। সবশেষ 10টা ম্যাচ তারা অপরাজিত। তারা ব্রাজিলকে সবশেষ ম্যাচে গত বছরের অক্টোবরে তারা ব্রাজিলকে হারিয়েছে, এবং সেই আত্মবিশ্বাসটা নিয়েই কিন্তু তারা আজকে হিউস্টনে এসেছে যে ব্রাজিলকে আরো একবার হারানো সম্ভব। একবার যেহেতু হারানো গেছে, এবার আরো একবার হারানো সম্ভব। এবং এরই মধ্যে কিন্তু একাদশ, ব্রাজিলের একাদশ প্রকাশ হয়েছে, এবং সেখানে আমরা যেটি বলে আসছিলাম যে অপরিবর্তিত একাদশ, প্রথমবারের মতো কোচ কার্লো আনচেলত্তি তিনি কিন্তু অপরিবর্তিত একাদশ নিয়ে এই ম্যাচটা খেলাচ্ছেন ব্রাজিলকে, এবং কোনো পরিবর্তন আনেনি। স্কটল্যান্ডের বিপক্ষে যে একাদশটা শুরু করেছিল সেম একাদশ। এবং সেরকমটা আমরা জানাচ্ছিলাম যে অপরিবর্তিত একাদশ নিয়ে ম্যাচটি খেলবে ব্রাজিল। এবং ধন্যবাদ মুজদাবিন তারেক আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হবার জন্য। এই খেলার উত্তেজনা বাংলাদেশেও ছড়িয়ে আছে এবং সারা দেশেই নিশ্চয়ই ভক্তরা অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে ম্যাচ শুরু হবে। যাচ্ছি সহকর্মী শামীম রেজা, তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়, তার কাছে যাব। আর শামীম রেজা, হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে? হ্যাঁ দেবাশিস, আসলে ব্রাজিলের সাম্বা বনাম জাপানের গতি এবং ডিসিপ্লিনের যে খেলা, সেই খেলা উপলক্ষে ইতিমধ্যেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ছোট্ট এক ব্রাজিলের রূপ নিয়েছে। তবে এই টিএসসি চত্বরে আসলে শুধু যে ব্রাজিল সমর্থকরাই এসেছেন বিষয়টা এমন নয়। নিশ্চয়ই আমাদের ছবিতে দেখছেন যে বিশাল সংখ্যক সমর্থক আছেন যারা আর্জেন্টিনার সাপোর্টার। সুতরাং বুঝতেই পাচ্ছেন আজকের খেলায় জয় পরাজয় যেটাই হোক ব্রাজিলের, এখানে আসলে তাদের সমর্থকদের যে বড় অংশ, সেই বড় অংশ আসলে আর্জেন্টিনার সাপোর্টার। সেটা হয়তোবা এখানকার ফুটেজ দৃশ্য দেখেই আসলে বুঝতে পারছেন। এবং এই যে আজ যে খেলা, এই খেলায় আসলে আজ যে খেলা, এই খেলায় আসলে যারাই হারবে তারাই বিদায় নেবে। সুতরাং এই খেলা যে আসলে যারা বাংলাদেশের ব্রাজিল সমর্থক তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ ব্রাজিল আর্জেন্টিনা এই দুই দলে বিভক্ত পুরো বাংলাদেশ, এবং এই খেলাকে কেন্দ্র করে আসলে যে উত্তেজনা, যে টান যে উত্তেজনা, সেই উত্তেজনা আসলে ইতিমধ্যেই পুরো টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়েই আসলে দেখা যাচ্ছে। খেলা এখনো শুরু হয়নি, তবে ইতিমধ্যেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আসলে ব্রাজিল সমর্থক থেকে শুরু করে আর্জেন্টিনার যারা সমর্থক, পুরো সমর্থকরাই আসলে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটাকেই দখলে নিয়ে ফেলেছেন। সুতরাং সব মিলে আসলে বলা যায় যে একটা জমজমাট ম্যাচ, এবং সেখানকার আয়োজনটাও খুব জমজমাট। ধন্যবাদ শামীম রেজা আমাদের সাথে যুক্ত হবার জন্য। জাপানকে শক্তিশালী প্রতিপক্ষ ভাবলেও নকআউট পর্বে জয়ের ব্যাপারে আশাবাদী ব্রাজিল। দেশটির রাষ্ট্রদূত পাউলো ফার্নান্ডো জিয়াস ফেরেস বলেছেন, টিম ব্রাজিল এবারের বিশ্বকাপে ধীরে ধীরে ভালো করছে। বাংলাদেশের ভক্তদের সমর্থনকে ঐতিহাসিক ও আন্তরিক উল্লেখ করে তার বিশ্বাস, শেষ পর্যন্ত হতাশ করবে না সাম্বা ফুটবল। আর এই বিশাল জনসমর্থন দুদেশের কূটনৈতিক সম্পর্ককেও সহজ করেছে বলে মূল্যায়ন তার। রাষ্ট্রদূতের সাথে আলাপ করেছেন মাহফুজ মিশু। সেই ফুটবলের রাজা পেলে থেকে নেইমার সবসময়ই ব্রাজিলের শৈল্পিক ফুটবলের সাথে বাংলাদেশের মানুষ। এই বিশ্বকাপে শুরুর ম্যাচে র্যাঙ্কিংয়ে 7 নম্বরে থাকা মরক্কোর সাথে ড্র করলেও
পরের 2 ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাউন্ড 32-এ ব্রাজিল মুখোমুখি হবে জাপানের। ফুটবলের উদীয়মান শক্তি দেশটির খেলা নজর কেড়েছে অনেকেরই। জাপান আজ আমাদের চাপে রাখার চেষ্টা করবে, কিন্তু আমরাও ভালো করছি ক্রমান্বয়ে। এটা কঠিন ম্যাচ হবে, কিন্তু ব্রাজিল জিতবে। So I think it's going to be a very tough match. But I think we will win. রাষ্ট্রদূত বলছিলেন ব্যক্তি নির্ভর নয়, টিমওয়ার্ক ব্রাজিলের শক্তি, আর সেই শক্তি ক্রমান্বয়ে বাড়ছে বলেও দাবি তার। তাই জয়ের আশা ছাড়ছেন না এই কূটনীতিক। Don't lose the hope. No, they've been saying that the team is evolving. আশা ছাড়া যাবে না। টিম ঘুরে দাঁড়াচ্ছে। স্কটল্যান্ডের সঙ্গে খেলোয়াড় তেমন পরিবর্তন হয়নি, কিন্তু মরক্কোর চেয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে আমরা ভালো খেলেছি। আমরা আত্মবিশ্বাসী। আজ রাতে আমরা জিতবো এবং সামনে যারা আসবে সবাইকে হারাবো। I'm confident, I hope we win tonight, and that we keep following through, so whoever comes, we will destroy them. ব্রাজিল ফুটবলের জন্য বাংলাদেশিদের ভালোবাসায় মুগ্ধ ও বিস্মিত রাষ্ট্রদূত বলছিলেন, অনেক দেশে তাদের ফ্যান থাকলেও বাংলাদেশিরা নানা কারণে অনন্য। They cheer for the Brazilian team as if they were born in Brazil, right? যেভাবে বাংলাদেশিরা উদযাপন করে মনে হয় তারাও ব্রাজিলে জন্মেছে। এটা আর কোথাও দেখা যায় না। ব্রাজিলের বাইরে সম্ভবত সবচেয়ে বেশি সাপোর্ট বাংলাদেশে, ভারত পাকিস্তানেও আছে। তবে বাংলাদেশ আলাদা। ব্রাজিল বাংলাদেশিদের কাছে কেবল একটা দেশ নয়, এটা একটা অনুভূতি, আমার তাই মনে হয়। To define Brazil as a country, Brazil is more like a feeling. It's something that you feel. So that's the sensation that I have here in Bangladesh. ক্লাব ফুটবল বিভিন্ন লিগে খেলার পাশাপাশি অভ্যন্তরীণ নানা ইস্যু থাকলেও রাষ্ট্রদূত পাউলোর বিশ্বাস, ধারাবাহিকভাবে এই বিশ্বকাপেই তাক লাগাবে নেইমারের ব্রাজিল। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। প্রতিপক্ষের রক্ষণভাগ চুরমার করে দেওয়ার মতো এক অপ্রতিরোধ গতি রয়েছে ভিনিসিয়াস জুনিয়রের মাঝে, কিন্তু মাঠের বাইরের ভিনি যে কতটা আবেগপ্রবণ আর কতটা মাটির মানুষ তা আরও একবার দেখেছে বিশ্ববাসী। দাদি নিলজার একটি ভিডিও বার্তা দেখে অঝরে কেঁদেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। একই সাথে জানিয়েছেন প্রিয় দাদির জন্যই জিততে চান ব্রাজিলের ৬ষ্ঠ বিশ্বকাপ। এদিকে বর্ণবাদের বিরুদ্ধে তার আপোষহীন লড়াইয়ের ফসল ভিনি জুনিয়র আইনের কারণে এই বিশ্বকাপে লাল কার্ড দেখেন প্যারাগুয়ের আলমিরন। মাঠের সবুজ গালিচায় তিনি বল পায়ে ঝড় তোলেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষের জালে জোড়া বল পাঠিয়ে সেলেসাওদের জয়ের নায়ক বনে যান তিনি। কিন্তু সেই ম্যাচ শেষের রেশ কাটতে না কাটতেই এক টিভি অনুষ্ঠানে ক্যামেরার সামনেই ভেঙে পড়েন ভিনিসিয়াস। কারণটা ছিল স্ক্রিনে ভেসে ওঠা একটা চেনা মুখ। দাদি নিলজার পাঠানো এক বার্তা ছুঁয়ে যায় ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের হৃদয়ে। ১৬ বছর বয়স পর্যন্ত যার আঁচল তলে বড় হয়েছেন, সেই দাদির কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ভিনি। তিনি আমাদের জীবনে খুব স্পেশাল একজন মানুষ। আমার বাবা সবসময় দূরে থাকতেন, তাই মা আর ভাইদের নিয়ে আমি দাদির সাথেই বড় হয়েছি। আমাদের ঘরটা ছোট ছিল। কতদিন আমি দাদির সাথে ঘুমিয়েছি, আমার কোনো ভাষা নেই। তারা আমার স্বপ্ন পূরণের জন্য সবকিছু বাজি ধরেছিলেন। ওনাকে হাসি খুশি দেখতে পাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। দাদির জন্য কাদা এই তরুণের চোখেই আবার ব্রাজিলের কোটি ভক্তের স্বপ্ন। ২০০২ সালে ব্রাজিল যখন শেষবার বিশ্বসেরা হয়েছিল, ভিনি তখন কেবলই ছোট্ট এক শিশু। কিন্তু এবার ঘরের শোকেজে ৬ষ্ঠ শিরোপা তোলার তাড়না তার বুকেও। এই প্রজন্মটা ব্রাজিলকে শীর্ষে ফেরাতে কঠোর লড়াই করছে। ৬ষ্ঠ শিরোপা আসতে বড্ড দেরি হয়ে যাচ্ছে। তবে আমরা গত কয়েক বছরে অনেক শিখেছি। নেইমার, কাসিমিরো, দানিলোর মতো অভিজ্ঞরা আমাদের স্বাধীনতা দিচ্ছেন, যাতে এন্দ্রিক কিংবা রায়ানের মতো তরুণরা নিজেদের মেলে ধরতে পারে। শুধু মাঠের লড়াই নয়, মাঠের বাইরেও ভিনি এক অকুতোভয় যোদ্ধা। বর্ণবাদের বিরুদ্ধে তার আপোষহীন লড়াইয়ের ফসল ভিনি জুনিয়র আইন, যা ইতিমধ্যেই এই বিশ্বকাপে প্যারাগুয়ের আলমিরনকে লাল কার্ড এনে দিয়েছে। ফুটবলের চেয়েও এই সামাজিক জয়গুলোকেই এগিয়ে রাখছেন তিনি। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে ১০০০ ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। ভিজিট করুন singarBD.com।
বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করেন যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান। দুপুরে যমুনা টেলিভিশন পরিদর্শনে এসে তিনি জানান, বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে, যা প্রশংসনীয়। এই দেশে ফুটবল উন্মাদনা কয়েক মাস আগে হওয়া নির্বাচনের মতোই উৎসব মুখর বলে মন্তব্য করেন জেমস। আশা করেন এবার বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। যমুনা টেলিভিশন পরিদর্শনে এলে যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানকে স্বাগত জানান প্রতিষ্ঠানের বার্তা প্রধান তৌহিদুল ইসলাম। এ সময় গণমাধ্যম ও দুদেশের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা। পরে যমুনা টেলিভিশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন জেমস গোল্ডম্যান, কুশল বিনিময় করেন কর্মীদের সঙ্গে। ভারপ্রাপ্ত হাইকমিশনার জানান, এখানকার কর্মপরিবেশ প্রাণবন্ত। প্রথমেই বলবো, এটি সত্যি একটি প্রাণবন্ত ও চমৎকার কর্মপরিবেশ। আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। এটি বাংলাদেশের প্রাণবন্ত গণমাধ্যমেরই প্রতিফলন। আপনার সহকর্মীদের পেশাদারিত্ব দেখেছি, একটি টেলিভিশন চ্যানেল কিভাবে কাজ করে সেটিও দেখার সুযোগ হয়েছে। সব মিলিয়ে অভিজ্ঞতাটি দারুণ। এ সময় যুক্তরাজ্যের এই ভারপ্রাপ্ত হাইকমিশনার বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা নিয়েও তার মতামত জানান। আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক জীবনে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে এবং দেশ ও বিশ্বের ঘটনা প্রবাহ সম্পর্কে মানুষকে অবহিত রাখতে আন্তরিকভাবে কাজ করছেন। এটি সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশে ফুটবল ও বিশ্বকাপের সমর্থকদের উন্মাদনা দেখে অভিভূত হাইকমিশনার প্রত্যাশা করেন, আর্জেন্টিনা ব্রাজিলের সাথে এখানকার মানুষ ইংল্যান্ডকেও সাপোর্ট করবে। আমার কাছে এটি অনেকটা নির্বাচনের উৎসবমুখর পরিবেশের মতোই মনে হয়েছে। চারদিকে দারুণ উৎসবের আমেজ। তবে একটি অভিযোগ আছে, আমি এখানে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা অনেক বেশি দেখেছি, কিন্তু ইংল্যান্ডের কিংবা বলা ভালো স্কটল্যান্ডের পতাকা খুব কমই দেখেছি। যদিও দুঃখজনকভাবে স্কটল্যান্ড আর বিশ্বকাপে নেই, তবে ইংল্যান্ড আছে। আর আমার ভবিষ্যৎবাণী, এবার বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলে প্রত্যাশা করেন জেমস গোল্ডম্যান। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মূল্যস্ফীতির চাপ প্রকট, তাই ব্যক্তি করমুক্ত সীমা কিছুটা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 4 লাখ টাকা। জমি কেনার ক্ষেত্রে বাতিল করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। কমিয়ে আনা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর প্রযোজ্য কর। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বন্টননামা, দলিল রেজিস্ট্রেশন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রে দাখিল করতে হবে না টিআইএন। ওটিটি প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া ও সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপনের উপর ভ্যাট কমিয়ে নির্ধারণ করা হয়েছে 5%। শুল্ক কাঠামোতে বেশ কয়েকটি পরিবর্তন করে কণ্ঠ ভোটে পাশ হয়েছে অর্থ বিল 2026। সংসদে স্থিরকৃত আকারে অর্থ বিল 2026 পাশ হলো। কণ্ঠভোটে জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল 2026। বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে কর কাঠামোর কয়েকটি দিক বিবেচনায় নিতে অর্থমন্ত্রীকে আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌজা মূল্যে জমি রেজিস্টার করে থাকেন সাধারণত, তাই অনেক সময় অনেক করদাতা প্রকৃত ক্রয় মূল্য না দেখানোর জন্য প্রায়শই একটা ঝামেলার সম্মুখীন হতে হয়। প্রায়শই ঝামেলার সম্মুখীন হয়ে থাকেন বহু মানুষ। বাজেটের উপর সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা যুক্তিযুক্ত বলে গ্রহণ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট সম্পর্কে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন, আমি সেই দিক নির্দেশনা সমূহ যুক্তিযুক্ত মনে করছি। আরও বৃদ্ধি করা হয়েছে ব্যক্তির করমুক্ত আয়সীমা। প্রস্তাবিত বাজেটে 3,75,000 টাকা প্রস্তাব করা হলেও এখন তা নির্ধারণ হয়েছে 4 লাখ টাকা। পরের 2 বছর আরও 50,000 টাকা বৃদ্ধি করে হবে 4.5 লাখ টাকা। পুঁজিবাজারের শুল্ক কাঠামোতে আনা হচ্ছে পরিবর্তন। কোম্পানি লেনদেনে দেয়া হয়েছে করছাড়। ব্যক্তির ক্ষেত্রেও নানামুখী ছাড়ের সুবিধার সিদ্ধান্ত হয়। ফ্ল্যাট ও প্লট কেনার ক্ষেত্রে কালো টাকা সাদা করার বিধান নিয়ে বিতর্ক তৈরি হয়। এই সিদ্ধান্ত বাতিলের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রেজিস্ট্রেশন, বন্টননামা ও সম্পত্তি মিউটেশনে লাগবে না টিআইএন। বন্ড মার্কেট উন্নয়ন, ইকুইটি ফাইন্যান্সিং ইত্যাদির মাধ্যমে পুঁজিবাজারে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সরবরাহ বৃদ্ধি করে বেসরকারি খাতের জন্য বিকল্প অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উদ্যোগ নিচ্ছি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর কমছে 5%। ক্ষুদ্র নৃগোষ্ঠী বেতনভোগী ব্যক্তিদের আয় করমুক্ত রাখারও দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ওটিটি, সোশ্যাল মিডিয়া ও সার্চ ইঞ্জিনের বিজ্ঞাপনের উপর ভ্যাট হচ্ছে 5%। স্বর্ণ, ডায়মন্ড ও রৌপ্য কেনার ক্ষেত্রে থাকবে ছাড়। ডাবল কেবিন পিকআপ ও মাইক্রোবাস স্থানীয় উৎপাদনে ভ্যাট কমিয়ে হচ্ছে 5%। কাঁচা বাদাম আমদানিতে কাস্টম শুল্ক কমিয়ে নির্ধারণ করা হয়েছে 5%। আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা হবে। ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকার বাধ্যবাধকতাও তুলে নেন অর্থমন্ত্রী। জানান, প্যাকেজ ভ্যাটের আওতায় আসছে না কাঁচা বাজার, মুদি দোকান। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে বা ক্ষেত্র বিশেষে হয়রানি বন্ধে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাস্তব পরিস্থিতির কারণেই বাজেটের আকার বড় হয়েছে, সব দেশে তাই হয়। তাই শুধু সমালোচনার খাতিরে বাজেটের আকার নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়, বরং এই বাজেটের নামকরণ জীবন বান্ধব হওয়া উচিত। সংসদে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ বিল অনুমোদনের আগে বাজেট অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি আগামী 2 বছরের জন্য করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার প্রস্তাব দেন। জানান, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। সোমবার অধিবেশনের শুরুতেই চীন ও মালয়েশিয়া সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আবারও ধন্যবাদ জানান সরকারি ও বিরোধী দলের এমপিরা। নিজের বক্তব্যে তিস্তা ও পদ্মা ব্যারেজ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন সংসদ নেতা। জানান, রাজশাহী ও রংপুর বিভাগে যে পানি নিয়ে গভীর উদ্বেগ রয়েছে, সরকার তা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী মনে করেন, বিএনপি সরকার সংসদের সভ্য পরিবেশে আলোচনার সুযোগ তৈরি করেছে। এতে গণতন্ত্র চর্চার পরিধি বেড়েছে। তবে মানুষ এখন আর শুধু অতীত নিয়ে আলোচনা শুনতে চায় না। দেশের প্রত্যেকটি মানুষ চায় যে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। সেজন্যই মাননীয় স্পিকার, এই যে বাজেট সেশন, এই বাজেট সেশনকে বিশেষ করে, যেহেতু আমি সরকারি দলের সদস্য, সেই জন্য আজকে আমরা যে বাজেট উপস্থাপন করছি, এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। প্রধানমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে শুল্ক প্রত্যাহারের কারণে এবার বাজেটের পর পণ্যের দাম বাড়েনি। তবে স্বৈরাচারের আমলে অর্থনীতিকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, তা থেকে মুক্তির চেষ্টা চলছে। গুরুত্ব দেওয়া হচ্ছে শিল্পে নতুন বিনিয়োগে। বিদেশে যে পাচারকৃত অর্থ, সেই অর্থ এবং সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। 15টিরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে, যারা এই কাজগুলো করে, প্রতিষ্ঠানের সঙ্গে 60টিরও বেশি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করে ফেলেছে সরকার ইতিমধ্যে। এ সময় সরকারের এডুকেশন ফার্স্ট কৌশল সংসদে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। বলেন, সার্টিফিকেটের চেয়ে গুরুত্ব পাবে দক্ষতা। সুপারিশ করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেতন করমুক্ত করার। জানান, চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে কর প্রত্যাহারের ভাবনা চলছে। এসব বাস্তবায়ন হলে শুধু হার্টে রিং বসানোর ব্যয় অর্ধেক কমে যাবে। ব্যক্তি করদাতাগণের আয়কর অব্যাহতির সীমা 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা। 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। কয়েকজন সংসদ সদস্য স্পিকারের অনুরোধের প্রেক্ষিতে দক্ষিণের জেলা ভোলায় নতুন শিল্প পার্ক চালুর ঘোষণা দেন সংসদ নেতা তারেক রহমান। বিবেচনা করা যায়, অবশ্যই উনি সেটা ইনশাল্লাহ করবেন। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা।
তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। তরুণ মেধাবীরাই বাংলাদেশের পথপ্রদর্শক এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের পরিকল্পনা মতো তৃতীয় ভাষা শেখা, ক্রীড়া, সংস্কৃতি বা উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং ভোকেশনাল শিক্ষার সমন্বয় ঘটলে বিশ্বের যে কোনো প্রান্তে সুনামের সঙ্গে এগিয়ে যাবে এদেশের শিক্ষার্থীরা। বিকেলে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবন প্রদর্শনীর অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছের চারা রোপণের আহ্বানও জানান সরকার প্রধান। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে জাতীয় পর্যায়ের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের এ আয়োজনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ সেরা 10টি প্রকল্প ও উদ্ভাবনী ধারণার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। পরে মূল অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, তরুণ মেধাবীরাই বাংলাদেশের পথ প্রদর্শক। তাদের যোগোপযোগী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে অংশ নেয়ার আহ্বান জানান সরকার প্রধান। যেই কাজগুলো করতে চাইছি সবকিছু তোমাদেরকে ঘিরে, কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে, তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে। সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতে সামনে ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। ভাষা শিক্ষা, ভোকেশনাল জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে দক্ষতা অর্জন করলে এদেশের শিক্ষার্থীরা এগিয়ে যাবে বলেও প্রত্যাশা প্রধানমন্ত্রীর। ক্লাস 6 থেকে আমরা একদম ক্লাস 10 পর্যন্ত আমরা ভোকেশনালি নিয়ে যাচ্ছি, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো। তুমি যদি আজকে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানো, তুমি যদি ইংলিশ জানো, তুমি যদি ধরো সুন্দর একটু ছবি আর্ট করতে পারো, তাহলে তুমি এখন চিন্তা করো, তুমি বাংলাদেশের ভেতরেই থাকো, তুমি বাংলাদেশের বাইরেই যাও, তুমি যে কোনো কাউরের সাথে, কিন্তু যে কোনো দেশের ছেলে মেয়ের সাথে তুমি কম্পিট করে টিকে থাকতে পারবে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সেরা প্রায় 100টি স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় প্রদর্শিত বিভিন্ন ধারণা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সরকার প্রধান। এর আগে অনুষ্ঠানের শুরুতেই সারা দেশের 29,000-এরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রতি বর্ষায় শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। প্রত্যেক বছর একটা করে গাছ রোপণ করবে, গাছের চারা রোপণ করবে। সেটা ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুন থেকে জুলাই মেয়াদ অর্থ বছরে থাকলেও শুধু বিলের হিসেব নয় হয়, কিন্তু কাজের গতি বাড়ে না। তাই ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে অর্থ বছর নির্ধারণের প্রস্তাব বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের। সংসদে বাজেট অধিবেশনে তিনি বলেন, অল্প সময়ে বাজেট দেয়া অর্থমন্ত্রীর জন্য কঠিন ছিল, তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। তার মতে পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ টাকা ফেরত আসলে বাজেটে ঘাটতি থাকবে না। অর্থবিল অনুমোদনের আগে সোমবার সংসদে বাজেট নিয়ে চূড়ান্ত পর্যবেক্ষণ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুরুতেই বিরোধী দলের সংশোধন সুপারিশে গুরুত্ব না দেয়া আক্ষেপ করেন তিনি। বলেন, কিছু প্রস্তাব গ্রহণ হলে দেশের গণতন্ত্র চর্চায় নতুন অধ্যায় যোগ হতো। সরকারি দলের বন্ধুরা বিরোধী দলের সমালোচনাকে কেউ কেউ ওয়েলকাম করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আবার কেউ কেউ বিরক্তি প্রকাশ করেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। এইসব বৈচিত্র্য নিয়েই এই সংসদ। বিরোধী দলীয় নেতা বলেন, রাজস্ব নিয়ে ব্যবসায়ীদের আস্থায় আনতে হবে, বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে, তাহলে তারা আরো বেশি কর দিতেও কার্পণ্য করবেন না। এটা জুলাই টু জুন হওয়ার কারণে অপচয় এবং লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। আমাদের প্রস্তাবনা কালকেও এখানে আলোচনায় এসেছে, পরশু এসেছে, এর আগেও এসেছে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হবে। ডাক্তার শফিকুর রহমানের পরামর্শ, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাড়াতে হবে, তা না হলে দেশের আমদানি নির্ভরতা কমবে না। এ সময় শুধু খেতাবপ্রাপ্ত না, সব মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধির সুপারিশ করেন তিনি। 17.5 বছরে যারা খুন এবং গুমের শিকার হয়েছেন তাদের সকলকে বিবেচনায় আনা দরকার। জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধাদের যে সম্মান দেখানো হয়েছে, বিগত সরকার এটা দেখিয়েছে। আমি অনুরোধ করব এটাকে আরো আপ করার জন্য।
বিরোধী দলীয় নেতার মতে বিদেশি শিক্ষার্থীদের দায়িত্ব না নিয়ে আদ্দিন হাসপাতাল বন্ধ ঠিক হবে না, জনশক্তি রপ্তানিতে ভেঙে দিতে হবে দালাল চক্রের দৌরাত্ম্য। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ব্যাংক রেজুলেশন আইনের 18-এর ক ধারা বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একীভূত 5 ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের পথ নকশাও তুলে ধরেন তিনি। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেটের উপর সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, অংশীজনদের মতামতের ভিত্তিতেই ব্যাংক রেজুলেশন আইনের বিতর্কিত ধারাটি বিলোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেয়া হবে না। বিএনপি সরকার গত 10 এপ্রিল অন্তর্বর্তী সরকারের করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটি আইনে পরিণত করে। আইনটি সংসদে পাশের আগে 18 ক নামে একটি নতুন ধারা যুক্ত করা হয়। এ নিয়ে বিতর্ক তৈরি হয়। সংসদে অর্থমন্ত্রী জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারবেন। অবশিষ্ট অর্থ ধাপে ধাপে ফেরত দেয়া হবে। ব্যাংক রেজুলেশন আইন 2026-এর ধারা 18 ক বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। 11টি অগ্রাধিকারপ্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় 72,343 কোটি টাকার সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে। ডেঙ্গুতে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 5 জনের। চলতি মাসে মারা গেছেন 13 জন, আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 18 জনের। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 5 জনের মধ্যে 2 জন চট্টগ্রাম বিভাগের, রাজধানীতে 2 জন ও 1 জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত 124 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত 5,924 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত 24 ঘন্টায় 100 জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 5,455 জন। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় ঢাকা, সিলেট, ময়মনসিংহে মারা গেছে আরও 4 জন। এই নিয়ে সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে 81 জন। জেলার হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 74 জন। এছাড়া হাসপাতালগুলোতে মোট ভর্তি রোগীর সংখ্যা 290। ময়মনসিংহে নতুন রোগী ভর্তি হয়েছে 23 জন, যেখানে চিকিৎসাধীন আছে 95 জন। এছাড়া হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই জাগরণ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, 1 জুলাই রায়ের বাজার বদ্ধভূমিতে কবর জিয়ারতের মাধ্যমে শুরু হবে এই কর্মসূচি। আমাদের পুরো জুলাই ব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। সরকার থেকে এই জুলাই বিষয়ে কোনো ধরনের কর্মসূচি আমরা দেখতে পাইনি। তো সেটি আসলে জনগণ মূল্যায়ন করবে। ইতিহাসের ন্যায্যতা থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। এটি মানুষের সামনে প্রত্যেক দিন ক্রমশ বেশি করে প্রকাশিত হচ্ছে। জামালপুরে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ করেছেন। রাতে শরীফপুর বাজারের পাশে জামালপুর ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ বাসিন্দারা। এক পর্যায়ে রাস্তার গাছের গুঁড়ি ফেলে শুরু করেন বিক্ষোভ। এতে বন্ধ হয়ে যায় দুপাশের যান চলাচল। আটকা পড়ে শত শত যানবাহন, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে উত্তরের নদ নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট রেল সেতু পয়েন্টে দুধকুমার নদের পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার 15টি ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 10,000 মানুষ। গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ও বাড়িঘরে পানি ঢোকায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। বানের জলে তলিয়েছে ফসলি জমিও। নাগেশ্বরী উপজেলায় বেড়ি বাঁধ ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। এদিকে তিস্তার পানিতে প্লাবিত হয়েছে লালমনিরহাটের 5 উপজেলার নিম্নাঞ্চল। নদীর পানি বেড়ে রোববার রাত থেকেই প্লাবিত হতে শুরু করে তীরবর্তী নিচু এলাকা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি পানি ঢুকেছে বাড়িঘরেও। ডুবেছে ফসলি জমি। রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার নিচু এলাকাও ডুবেছে তিস্তার পানিতে। পাশাপাশি বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 48 ঘন্টায় নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা।
তৃণমূলে ক্রীড়া প্রতিভা অন্বেষণে আগামী 1 জুলাই থেকে শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের অনলাইন রেজিস্ট্রেশন। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান 31 আগস্ট পর্যন্ত 12 থেকে 14 বছর বয়সীরা এতে নিবন্ধনের সুযোগ পাবে। এবারের আসরে দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড দল সরাসরি অংশ নিতে পারবে। ফুটবল, ক্রিকেটের পাশাপাশি এবার নতুন যুক্ত হয়েছে টেবিল টেনিস ও ভলিবল সহ মোট 10টি ইভেন্ট। এদিকে আগামী 18 জুলাই ঢাকার মিরপুর জাতীয় স্টেডিয়ামে শুরু হবে প্রথম আসরের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। 27 জুলাই সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা ভালো কিছু করতে চাই, ভালোর সাথে থেকে আমরা স্পোর্টসকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এবং আপনারা সবাই জানেন, ইতিমধ্যে আমি বলেছি, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথাটি বলছিলেন যে আমরা খেলাধুলাকে আগামী শিক্ষাবর্ষে কিন্তু অন্তর্ভুক্ত করছি। এবং যখন জাতীয় শিক্ষাক্রমে আমাদের প্রায় 5 থেকে আমরা 8টি খেলার প্রস্তাব দিয়েছি এটাকে অন্তর্ভুক্ত করার জন্য, ইনিশিয়ালি হয়তো বা 8টি খেলা করা সম্ভব হবে না। প্রতিটি ক্যানভাসকে জীবন্ত করে তোলার অসম্ভব ক্ষমতার অধিকারী ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। তাকে হারানো দেশের সংস্কৃতি অঙ্গনে অপূরণীয় ক্ষতি বলছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। সোমবার সকাল 9:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের শিল্প সংস্কৃতির সেই জাদুকর 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। মঙ্গলবার সকালে গুণী এই মানুষের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে বিদায় জানানো হবে প্রিয় প্রাঙ্গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সব আনুষ্ঠানিকতা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই আলোকবর্তিকা। বরেণ্য এই ব্যক্তিত্বের প্রস্থানে বাকরুদ্ধ সবাই। অনেকদিন থেকে ভুগছিলেন, 1 বছর ধরে আইসিইউতে অনেকবার ছিলেন, ফেরত এসেছেন, হ্যাঁ লাইফটা পড়েছিল, তারপরে বাসায় যাওয়ার সুযোগ পেয়েছিল, 1 বছর ধরে সাফার করছিল আর কি। যে শহীদ মিনার দেখি, শহীদ মিনারের পেছনে যে লাল সূর্যটা, এটা মুস্তাফা মনোয়ারের করা, এই কারণে করা যে শহীদ মিনারের যে অবয়বটা, এটা পিছনে কিছু না হলে যেন হারিয়ে যায়। দেশমাতৃকার যত ধরনের সাংস্কৃতিক আন্দোলন হয়েছে এবং দেশপ্রেম নিয়ে উনি ছিল আমাদের অগ্রগামী একজন সৈনিক। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।